নমস্কার। সর্দি কাশি এবং গলায় ইনফেকশনজনিত সমস্যা নিয়েও আমরা আমাদের পাঠ পর্ব চালিয়ে যাচ্ছি। তাতে হয়তো পাঠে ব্যাঘাত বিঘ্ন ঘটছে। ইনফেকশন বা সর্দি কাশি না থাকলেও আমার পাঠে ব্যাঘাত বিঘ্ন ঘটেই থাকে, তাই এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। এই অবস্থাতেই আমরা গল্প পাঠের মধ্যে এলাম, এবং সেই গল্প আবার ব্যতিক্রমী গল্প। যার গল্প পড়ব তার নাম সমীরণ ঘোষ। এই সমীরণ ঘোষ বলতে আমি অন্য একজন কবি চিত্রকর সমীরণ ঘোষকে প্রথমে ভেবেছিলাম। পরে আমি দেখলাম যে এই সমীরণ ঘোষকে আমি চিনতাম না বা চিনি না। ইনি 1952 সালের জন্ম, বাংলাদেশের ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমায় বেতাটি গ্রামে। সেই সমীরণ ঘোষ যিনি ডাক বিভাগে চাকরি করতেন। এইখানে একটা তার সঙ্গে আমার যোগসূত্রতা রয়েছে, সেটা আমি না জেনেই বা এই লেখক সম্পর্কে আমি কোনো রকমভাবে জ্ঞাত না হয়েই এই বইটি সংগ্রহ করেছিলাম। যদিও এই বিরল ধারার লেখক 2012 26 নভেম্বরে অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। অর্থাৎ এই লেখকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হবার বা আরও বেশি কিছু তথ্যাবলী জানবার সুযোগ আপাতত আমাদের হাতে নেই। দেখি সমীরণ ঘোষের গল্প সমগ্র থেকে তার একটি গল্প পড়ি। প্রথম গল্প যেটি আজকে পড়ব, গল্পের নাম নিত্যগোপালের কয়েক পিস মাংস। ডান হাতের পাতাটা মুখের সামনে মেলে বহুদিন পরে একটু দুঃখ চিনচিনিয়ে উঠল। খুবই আকস্মিক বলতে হয় এই ঘটনা। নিজের জন্য দুঃখ পাওয়া এমন এর আগে হয়েছে বলে মনে হয় না। হাতের পাতাটা নোংরা বটেই, মলিনতার স্থায়ী একটা আস্তরণ পড়ে গেছে তাতে। আঙুলের মাথাগুলো যেন কেমন খয়াটে, নখগুলো মৃতপ্রায়। এখানে 2-3 লাইন অস্পষ্ট, জল বা অন্য কোনো তরল 2-1 ফোঁটা পড়ে যাবার পর দ্রুত মুছে নিলে যেরকম হয়। এই আমি, ক্লান্ত, বিধ্বস্ত, মলিন ও নিরাসক্ত এক অস্তিত্ব। এই আমার আমিত্ব। একে নিয়েই আমার বাঁচা মরা, সহবাস, একে নিয়েই চলা। কখনো একটি আমি ঘর পোড়ার মতো ঘুরে বেড়াই, আরেকটি নিজেকে পৃথক করে নিয়ে সেই পোড়া বাড়ির ভিটে মাটি কামড়ে পড়ে থাকে। কখনো সে থাকে একটি গাছের কোঠরে, অন্য আমি বারবার ঘুরে ঘুরে ফিরে আসি সেই গাছের কাছে। খোঁজখবর নিই, বাসায় বসে থাকি, বসে বসে নিজেকে রচনা করি। এক আমির সঙ্গে অন্য আমির দেখা সাক্ষাৎ ঘটে না, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। বুঝতে পারে আমির মধ্যে অন্য আমিও আছে। আমি নয়, নিত্যগোপাল। ওর আমিকে খুঁজতে গিয়ে নিজের আমির সঙ্গে একাকার করে ফেলেছি। এই নিত্যগোপালের এক চৌবাচ্চা
এই নিত্যগোপালের এক চৌবাচ্চা মিথ্যা আছে, এক চৌবাচ্চা মিথ্যা আছে। এই নিত্যগোপালের এক চৌবাচ্চা মিথ্যা আছে, সত্যও আছে, তবে সত্য নিত্যগোপাল তেমন উজ্জ্বল নয়, রূপে বর্ণে বা কাঠিন্যে তেমন সজীব নয়, ম্যারম্যারে ফ্যাকাশে রক্তশূন্য বলির পাঁঠার মতো। মিথ্যে থেকে সত্যের দিকে বা অনুরূপভাবে বিপরীত দিকে যাবার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছে তার নেই। সে হাঁটতে থাকলে তার সত্য মিথ্যা স্বপ্ন স্বপ্নহীনতা সব কিছুর সঙ্গে সঙ্গেই তার সঙ্গে যায়, কিছুই কোথাও পড়ে থাকে না। উজ্জ্বল আলোয় ভেসে যাওয়া পথঘাট, মানুষের বস্ত্রতক মেদ যতদূর এড়িয়ে চলা সম্ভব, তার উপযুক্ত পথই তাকে খুঁজে নেয়। যা কিছু পতিত পরিত্যক্ত বাতিল ও নষ্ট, সেখানেই তার নিরভিসন্ধিতে আনন্দজনক বেঁচে থাকা চালিয়ে যায়। খুব ছোট্ট একটা বৃত্তের মধ্যে ঘোরাফেরা, বাইরের বৃত্তটা বহুদূর বিস্তৃত, একেবারে বাধা বন্ধন শূন্য হলেও বুকের খাঁচার মধ্যে আরো একটা খাঁচাতেই বাস করে মানুষ। পুরুষ মানুষ তার মেয়ে মানুষের জন্য, অর্থের জন্য, সন্তান সন্ততির দুধ ভাতের জন্য হেদিয়ে জিহ্বা বের করে মরে যায়। মেয়ে মানুষেরও প্রথমেই একটা পুরুষাঙ্গের দরকার হয়। ক্ষুদ্র কিন্তু অসামান্য এই যন্ত্রাংশটির জন্য আপন অবস্তু সুলভ বিপরীত অঙ্গের অর্ঘ্য হয়ে ওঠা। তার জগৎটা এত ছোট জায়গা থেকে শুরু হয়েছে। বৃহৎ জগৎটা বহিরাঙ্গ, আত্মার অবস্থান ওই ক্ষুদ্র বস্তুগুলিতেই, বিধাতার ছোট ছোট যন্ত্রপাতিগুলোর মতো। রুগ্ন ঝলসানো একটা জনপদ, দাঁত হাজা চুলকানিতে জর্জরিত, তারই মধ্যে খালের ধারে আর আমলাপাড়ার দিকে জারুল, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাসের ছড়াছড়ি। ব্রা খুলে রাখা বুক, পাছার বিপুল মেদ নামিয়ে ব্যাডমিন্টন খেলা, উলের বলের মতো ছোট্ট ভুটিয়া কুকুরদের কোল ছেড়ে লাফিয়ে নেমে পড়া, এইসব। এমনকি দু চারবার কুহু কুহু শিহরণ, হায় কোকিল হায় ভালোবাসা। এত সংরক্ষণ আর দূষণ মুক্ত ব্যবস্থার মধ্যে চলে যাচ্ছে সব। অন্যদিকে মরা রেল স্টেশন, ঘাসের প্ল্যাটফর্মে বসে গান করে মাতাল শ্যামাপদ, ধূসর আধপাগলি সীতা একটু তফাতে বসে কাঁথা ঝাড়ে আর হাসে। ভাটিয়ালি বা ভাওয়াইয়া ঠাওর হয় না। কাঁথা ঝাড়া শেষ হলেই আধপাগলি লক্ষিন্দরের সব শুইয়ে দিয়ে কলার মান্দাস ভাসাবে, সীতা হয়ে যাবে বেহুলা। কখনো স্বপ্ন কখনো দৈব তাকে তাড়া করে। আধা অন্ধকারে ঘাড়ে নিঃশ্বাস টের পাওয়া মাত্র সে উচ্চারণ করে, আমি নিত্য। মাকড়সার জালের মতো হালকা কফের খোয়ারি ভেদ করে স্বর স্পষ্ট হয় না। গলা পরিষ্কার করে আবার বলে, আমি নিত্যগোপাল। সে জানে মিথুনের প্রচুর উস্কানি ছাড়া, ধৈর্য ও সময় ছাড়া আপ্যায়ন ও আগ্রাসন ব্যতি রেখে এখন আর সম্ভব নয়। নিঃশেষিত বোতল যেমন কিছুটা উদ্যত হিংসাশ্রয়ী, কিছুটা বেদনার, কিছু ব্যবহারের। মিথুনের আত্মার ধূমায়িত হিমপর্ব নিতে প্রাণান্তকর সঞ্চালন। লক্ষ লক্ষ মৃত অর্ধমৃত শুক্রাণুর আর্ত কোলাহল ছাড়িয়ে ক্রমাগত অগ্রসর প্রগতিশীল লিঙ্গ চৈতন্য এক প্রকার নিশ্চেতনা অর্জন করে ফিরে এসেছে নিজ চর্মকুণ্ডলিতে। সাদা শঙ্খের মতো বুকে ক্ষয়াটে আগুলের আর মৃতপ্রায় নখের আরতি কোথাও পৌঁছানোর নেই, কোথাও উপসংহার বলে কোনো অধ্যায় নেই। শহরের কেন্দ্র থেকে শটান প্রশস্ত রাজপথ, উজ্জ্বল ঘন নীল পর্বতমালার রোমশ নাতিদেশ ভেদ করে চলে গেছে। ঝকঝক করছে মায়াবী অথচ অহংকারী শৃঙ্গগুলি, থাক থাক সাজানো, সব ছাপিয়ে রূপোর মতো নির্মল নিখাদ একটি স্তনাগ্র কাঞ্চনজঙ্ঘা। ক্ষুদ্র তুচ্ছ মনে হয় নিজেকে, ধিক্কার দিতে ইচ্ছে করে নিজের চিন্তা ভাবনাগুলোকে, জীবনের ফুসকুড়ি ব্রণ আর আঁচড় কামড়ের কথা,
ধিক্কার দিতে ইচ্ছা করে ফড়িং, শুঁয়োপোকা, ঘাস ও শ্যাওলার জীবনকে। তবু এরা সত্য হয়েই থাকে, অলৌকিক, অবিশ্বাস্য হয়ে ওঠে না। মায়ের এই নবম গর্ভটি নষ্ট হয়ে ঝরে যেতে পারত, খোলস ভাঙা পচা ডিমের মতো হলদেটে খানিকটা পিচ্ছিল মরা উড়ুবে নেমে যেতে পারত। কিন্তু জন্ম দেওয়ার দুর্নিবার আকর্ষণে ওরা ঝাঁকে ঝাঁকে বীজ খেতে এসে বসেছে। আর এদিকে জীবনের গ্রহণে কোনো স্বাদ নেই, অর্থ নেই, বিশ্বাস নেই। অন্ধকারে স্তনের ভেতর, যোনির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। সেক্ষেত্রে কোথাও কি কম পড়তো কিছু? অনেকে বেশ ঘটা করে বলে থাকে, সেকালে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে বাংলার ঊনবিংশ শতাব্দীর অনেক মনীষীকে আমরা পেতাম না। দেবেন ঠাকুরের 14তম সন্তানটিকেও না। তাহলে কি হতো বাংলা ভাষা সাহিত্যে, কাব্যের, গানের? যদি রবীন্দ্রসঙ্গীত বলে কোনো বস্তু না থাকতো, তাহলে বাঙালির হৃদয়ে হৃদরোগ ছাড়া আর কিছুই থাকতো না। জন্ম হতো না প্রেমের কোল্ড ড্রিঙ্কস পিপাসার। ভাবা যায়? যায় না। কিন্তু একজন নিত্যগোপালকে গর্ভধারণের আগেই মায়ের রজনিবৃত্তি ঘটে গেলে, বা 50 বছরের বাবার উপর মদনদেবের আনুকূল্য না থাকলে কি হতো? মরা রেল স্টেশনে বিধবার মতো ঘুরে বেড়ানো নিত্যগোপালের অস্তিত্ব না থাকলেও প্ল্যাটফর্মে ঘাস গজানো শ্যামাপদ মনস্তাপজনক গান করত, কিংবা আধপাগলির ছিটেল হওয়াও আটকাতো না। সমী যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই, মন বললে পড়েনি। 11 বছরের বালকের মৃত্যু কোথাও কিছু কম ফেলতে পারেনি। নিজের জন্য কি নিষ্ঠুর সান্ত্বনা! নিভন্ত চিতায় শুয়ে থাকে রজনীগন্ধার মালা। যে যায় সে যায়, যারা বেঁচে থাকে তারা দেখে পোড়া কাঠ থেকে কিভাবে খাদ্য খোঁজে উড়ন্ত চড়াই। কালানন্দী শয্যাশায়ী হয়ে পড়লে তার 60 বছরের বউ, হাবাগোবা ধরনের ছেলে ও খরসান মেয়ে মিলে ঠেকটিকে চলমান রাখে। কালা যেদিন মারা গেল, কেবল সেই দিনই ঝাঁপ নামানো ছিল। শোককাতরতার কারণে নয়, কালাকে ঘাটে পাঠাবার বন্দোবস্ত করার জন্য। পরদিন থেকে ঠেক জেকে সেই। নিত্যকে দেখেই সুধীর দাস খেঁকিয়ে ওঠে, শিকদার, তুমি ভাই এখান থেকে কেটে পড়ো তো। 60-এর কাছাকাছি সুধীর একটা টিপিক্যাল চরিত্র। মাছবাজারের সেক্রেটারি, সাদা পাজামা পাঞ্জাবিতে মাছের রক্ত, মাছের গন্ধ, মাছের চাষ। লোকটা হাসে না, হিটলারি গোঁপ রাখে। বিহারি মছলিওয়ালার কাছে মেয়ে বিয়ে দিয়েছে। নিত্য কিছু মনে করে না। ওরা চুরি বাটপাড়ির বাঁটোয়ারা করবে হয়তো। নিত্যকে ওরা নানা রকম সন্দেহ করে। কেউ কেউ ভাবে প্রাক্তন নকশাল। সন্দেহগুলোকে আরো জট পাকিয়ে তুলতে একান্তে জগা খিচুড়ি গল্প করতে অভ্যস্ত নিত্য। 70-এর দশক তার রাগ বিস্তারের প্রিয় সময়। বানিয়ে বানিয়ে বরানগর, কাশীপুর, বর্ধমান, মেদিনীপুর নানা ইতিহাস ভূগোলের জাল ফেলে। নিজের চোখ ও শ্রোতাদের চোখকে চকচকে করে তুলতে সক্ষম হয়। একদিন একটু ভালো চেয়ার টেবিলের কাছে, গ্লাস ও বোতলের কাছে গিয়েছিল। যখন সে একটু একটু বাতিলার ল্যাজ ধরতে শুরু করেছে, শহরের এক ডাকে চেনা প্রতিবেদক বা সাংবাদিকের চ্যালেঞ্জের মুখে পড়ে বলে, আপনি তো কবিতা টবিতা লেখেন শুনেছি, তা এই আমাদের সমাজের কোনো কাজে আসবে? সঙ্গে যে ভাগ্নে মদন, সে তো লাফিয়ে উঠে প্রায় আরো জলজান্ত একজন আধুনিক কবির সঙ্গে বসে ড্রিঙ্ক করছি। ল্যাম্পপোস্টের কাকে বাসা থেকে অশ্রু ঝরে পড়ে। হা হা। এক কথায় দু কথায় টেবিলে 2-1টি চাপড়, আর আশেপাশে 2-4-5টি দাঁত বিকশিত হবার মুহূর্তে নিত্য প্রতিরোধ করতে চাইল।
তোমার দৌড় তো ওই হাতি কেন লোকালয়ে বা উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে বায়ু দূষণ। এতেও কাজ না হওয়ায় শটান প্যান্টের জিপ টেনে বের করার মুহূর্তে মালিক শ্রীযুক্ত সাহার হস্তক্ষেপে নীলমণিটি অক্ষত অবস্থায় যথাস্থানেই থেকে গেল। কালানন্দীর ঠিকই আদর্শ ভদ্রাসন। সর্বদা সবাই দূর দূর করে না, করলেও একটা ভালোবাসার সম্পর্ক তলায় তলায় টের পাওয়া যায়। তুমি আমাদের সাথে পাচে নেই যখন একটু তফাতে থাকো, এরকম একটা চোর ছাচুরের গ্রুপ ছাড়াও আড়তদার, লটারিওয়ালা, সিনেমার টিকিট, ব্ল্যাকার, কসাই, মেছো, এরকম হরেক রকম বা লোকজন। কালার মেজো মেয়েটার যখন প্রবলেম দেখা দিয়েছিল, 2-2.5 মাসের পেট, 10-5 টাকা করে সবাই চাঁদা দিয়েছিল। শত হলেও বাইরের লোকে তো করেনি। সন্ধ্যের পর মেয়েটাকে রোজ 2-3 বার দোকান টু বাড়ি করতে হতো। ছোট থেকেই প্রথম কানাই ফেকুরা অন্ধকার স্টেশন চত্বরে একটু টিপে টুপে ছেড়ে দিত। পরে এই কাণ্ড। সেই মেয়েটি আর নেই, বিয়ে হয়ে গেছে। কালাও নেই, স্বর্গত। বলা যায় সেই রামও নেই, কেবল অযোধ্যাটাই পড়ে আছে। দীপা বিশ্বাস ঠিকমতো আড়ং ঠোকা ঠুকেছিল নিত্যকে। নপুংসক কাপুরুষ টাপুরুষ কিছুই বলতে বাকি রাখেনি, এমনকি খানকির বাচ্চা পর্যন্ত। কারণ নিত্যর সঙ্গে বিয়েতে সম্মতি দেওয়া সম্ভব হয়নি। অসম্ভব অনমনীয় নীতিনিষ্ঠ টাইপের ছিল দীপা। কেবল বিয়ে করতে চাইতো, অন্য সবেতেই বাধা। এই চুমো নয়, খবরদার, বুকে হাত নয়, কিছু নয়, তবু ভালোবাসা। তা তো হয় না। ধীরে ধীরে দেয়াল ফুটো করতে হয়েছিল। কালো শুকনো শুকনো চেহারার মধ্যে প্রচুর ধার ছিল, মানতেই হবে। অন্তত মিথুনের সঙ্গে প্রচুর পার্থক্য। একবার দেয়াল ধসে পড়ার পর দীপার আবেগ ও খিদে অপ্রতিহত হয়ে উঠেছিল। অন্যদিকে মিথুন কেমন যেন মাংসল ব্লটিং পেপারের মতো। দুজনেই আছে এখনো। মিথুন বিয়ে করে ভেঙে ফিরে এসেছে, দীপার বিয়ে হয়নি। সর্বদা মাথার উপর কালো ছাতা, সর্বদা চাপার দাঁত পেশা চলছে, শুকিয়ে আমসত্ত্ব। অবিশ্বাস্য মনে হয় এই দীপাই যখন সমস্ত অর্গল খুলে গিয়েছিল, বলেছিল, মানে স্পষ্ট উচ্চারণে বলে ফেলতো, আরো দাও। প্রায় আবলুস কালো খিদের মুখে নিত্য বুনো ভাটফুলের গন্ধে অস্থির একটি গোবরে পোকার মতো প্রায় ক্ষীণ অসহায়। জীর্ণ দোতলা বাড়িটিও পৃথিবীর যাবতীয় আনন্দ সংবাদ থেকে নিজেকে বঞ্চিত রেখেছে মনে হয়। ওই জীর্ণ বাড়ি থেকে বেরিয়ে ভূমি সংস্কার বা ওই জাতীয় কোনো কুচুটে দপ্তরে চাকরি করতে যায় দীপা ও তার ছাতা। হায় রে বিশুদ্ধ চাকরি! সন্ধ্যের মুখে নির্জন পরিত্যক্ত রেলপথ ধরে হাঁটতে থাকে নিত্যগোপাল, একা ও অনির্দিষ্ট। আজীবন এই মানব জীবন নিয়ে ভেবে যেতে হবে। কেন জন্ম, কেন বেঁচে থাকা? হাজার মাথা কুটেও বের করে আনা যাবে না কোনো উত্তর, ভেবে পাওয়া যাবে না কোথায় যাওয়া। গর্জনরত উন্মুক্ত ও উন্মাদ রাজপথ সে ছেড়ে এসেছে। পথের শাখা প্রশাখা সব ছেড়ে দিয়েছে সে। সমস্ত বিশাল ও ব্যাপকতার কোনরূপ পরিবর্তন কাম্য নয়। সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিন্তু অমোঘ একটি সূচাগ্রের দিকে যেতে চায়। অগণন শুক্রাণু থেকে মাত্র একটি কি করে গহন লক্ষ্যবিন্দুতে মিশে যায়। সেও কি তেমনি যুদ্ধরত বাঁচার জন্য বা জীবনের জন্য? পরিধানের বস্ত্র পাল্টে 2 হাতের আজলার মধ্যে একবার নিতে চায় আত্মার অবিনশ্বরতাকে। কবিতা এত নিঃস্ব নিঃসঙ্গতা সমর্থন করে না। শুধু কবিতার জন্য নিজেকে লুকানো, ক্রমাগত গোপন করে অপরাধীর মতো চোরাগোপ্তা হানা দেয়া। হয়তো এখানেও কিছু সরলীকরণ থেকে যায়। কবিতা ভিতর ও বাইরের ভারসাম্যটিকে রূপান্তরিত করে, কবিকে নয়, তার জীবনকেও নয়। কবি জীবনের পলেস্তারা খসানোই কবিতা। মাঝে মাঝে মনে হয় সে শুকরী মাতারি সন্তান, ভ্রষ্ট আরতির নিকৃষ্ট যৌন কদাচারে উৎপন্ন। তার আবার কিসের শিল্প, কবিতা, হাহুতাস?
এ রেলপথের কোনো ব্যবহার নেই, ধর্ষণ নেই, উন্মাদনাও নেই, লম্বা ঘাস আর আগাছা, দুপাশে জল আর জঙ্গল, স্তিমিত আলোয় দূরে দূরে বাড়িঘরগুলো প্রাগৈতিহাসিক প্রাণীর মতো উবু হয়ে বসে আছে। আরও একটু এগিয়ে শোনা যায় বেসুরো নারীকণ্ঠ, কত নাগর এলো গেল, পীড়িত তবু পূর্ণ হলো না, নাগর আমায় মুখ দেখালো না। অসম্ভব থমথমে আর শান্ত পরিবেশ, আধখানা ঝাঁপ তোলা কয়েকটি ছোট দোকান, আগুনের কুণ্ডের পাশে কিছু আটপৌরে মেয়ে ছেলে, অ্যান্ডা বাচ্চা কয়েকটি, কুণ্ডলি পাকানো কুকুর, ছোট ছোট বেতের মোড়া পেতে সার দিয়ে বসে আছে মেয়েরা। নিত্যকে দেখেই একজন উঠে দাঁড়ালো। হঠাৎ, এদিকে বাবু। অদূরে একটি মোটর কার গারলের মতো কেসে চলে গেল। খুনের আসামি চুপিসারে সেঁধিয়ে গেল বেশ্যার ভাঙাচোরা তালিপট্টি মারা দুই অরুর ফাঁকে। কোথাও রাগ প্রধান মসৃণ গলায় ছাগল ডেকে উঠল। চোলাইয়ের গন্ধ, ধোঁয়ার গন্ধ, ধূপধুনো পাউডার স্নোর গন্ধের সঙ্গে শুঁটকি মাছ রান্নার গন্ধ, খোঁড়া অন্ধ বেয়াইয়ের দল কংক্রিট ফুটপাতের একহারা স্বাদ বদলাতে এদিক ওদিক তালগোল পাকাচ্ছে। দুনিয়ার দরিদ্রতম বেশ্যালয় হবার সব রকম যোগ্যতা নিয়ে পাড়াটি দরিদ্র জননীর অসুস্থ সন্তানের শিয়রে রাত জাগা হয়ে বসে আছে। বস্তুবাদ সম্মত বর্ণনায় কোথাও কোনো উদ্দেশ্যকে সিদ্ধ বলে মনে হয় না। যৌনকর্মী পরিচয়টা এখনো এখানে এসে পৌঁছায়নি। যুবভারতী ক্রীড়াঙ্গনে বসে দিনভর বিড়ি খাওয়া, ভাষণ শোনার কথাও কেউ শোনেনি। পাশেই মজে যাওয়া নদীর সোঁতায় গুয়ে মুতে ভয়ঙ্কর পার্থিব ব্যাকুলতা। সেদিকে জানালা খুলে বসে মদ খেতে খেতে মনে হয়, শালা সোমেন পালিত হস্তমৈথুন করতে জুহু বিচে গিয়েছিলে কেন? আবার একই কথা, হঠাৎ আজ এদিকে বাবু। নিত্য কিছুই বলে না, একটু ঘোর লাগা চোখ করে চেয়ে থাকে মেয়েটির দিকে, যেন তার চাউনি বলতে চায়, কেন চেয়ে আছো গো মা মুখপানে? অল্প দিনের লাইনের অভিজ্ঞতা মেয়েটিকে কিছুই সাহায্য করে না। নিত্য ধীরে উঠে দাঁড়িয়ে মেয়েটিকে গভীর আলিঙ্গনে টেনে নেয়। এই যে লেখাটি পড়লাম, এটি এক কথায় গল্প বলতে আমরা যা বুঝি সেরম তো নয়। যেন ব্যর্থ একটি মানব জীবনের, ব্যর্থ একটি রুগ্ন দুস্থ সমাজের একটি সামগ্রিক সংস্কৃতির অবক্ষয় সুলভ যে পরিণতি, তার একটা খাপছাড়া চিত্রায়ন ঘটানো হয়েছে। শুধুমাত্র লেখক বলে গেছেন, আর কারো কোনো কথাবার্তা আমরা শুনতে পাইনি। লেখক বলে গেছেন, লেখক তার বলার মাঝখানে রবীন্দ্রনাথ, জীবনানন্দ এবং ফাল্গুনী রায় এদের লেখার অংশবিশেষ ব্যবহার করেছেন। সেগুলো পাঠকালেই আমরা শনাক্ত করতে পেরেছিলাম। তো এই গল্প, এটিকে পাঠক কিভাবে নেবেন সেটা পাঠকের ব্যাপার। যদিও এই বইয়ের মধ্যেই লেখা আছে, ঘোর লেগে থাকা এক একটি গল্প স্মৃতির অতলে হারায় না, স্মৃতির অতলে হারায় না। পুড়ে যাওয়া মানব শরীরের শেষাংশের মতোই গল্পের সার নাভিকুণ্ড হয়ে পড়ে থাকে। অর্থাৎ একটি গল্প, যে প্রচলিত যে সাধারণ যে গল্প, সেই গল্পের মধ্যে যে কাহিনী থাকে, যে সংলাপ থাকে, সেগুলো দিয়ে গল্পটাকে দাঁড় করানো হয়। কিন্তু গল্পের যে প্রকৃত আত্মা, নাভিকুণ্ড যেটা, সেটি খুব সামান্যই। তো এই গল্পগুলোর মধ্যে যেহেতু এই সংলাপ,
ওই চিত্রায়ন, ওই চরিত্রায়ন, ওই কাহিনী বিন্যাস এ সমস্ত নেই। ওই নাভিকুণ্ডটাকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখক দেখেছেন, দেখিয়েছেন, আমাদের দেখাতে চেয়েছেন। আমরা দেখতে পেলাম কি পেলাম না সেটা আমাদের বিষয়। নমস্কার।